আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাহিদা কাকে বলে। সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা ওই জিনিসটাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে চাহিদার ব্যাপারটা আরও ব্যাপক। শুধুমাত্র আকাঙ্ক্ষাকেই বোঝায় না, বরং ওই আকাঙ্ক্ষা পূরণ করার সামর্থ্য আছে কিনা এবং ওই সামর্থ্য খরচ করার ইচ্ছা আছে কিনা, এই পুরো ব্যাপারটাকেই বলা হয় চাহিদা। একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন একটা ভিখারি, ফকির, সে একটা গাড়ি কিনতে চায়, তার আকাঙ্ক্ষা আছে সে গাড়িতে চড়বে। তার এই আকাঙ্ক্ষাকে স্বাভাবিকভাবে চাহিদা বলা যায়, কিন্তু অর্থনীতির ভাষায় এটা চাহিদা না, কারণ গাড়ি কেনার মতো সামর্থ্য তো তার নাই। আবার একজন কৃপণ ব্যক্তি, যার অনেক টাকা আছে, সে একটা গাড়ি চায় কিন্তু টাকা খরচ করবে না। সে কৃপণ, তার টাকা খরচ করতে খুব মায়া লাগে। তার যে এই যে আকাঙ্ক্ষা, এটাকেও চাহিদা বলা যাবে না, কারণ কৃপণ ব্যক্তি তো টাকা খরচ করবে না। অর্থনীতিতে চাহিদা হওয়ার জন্য জরুরি হচ্ছে, এক নম্বরেই কোনো একটা জিনিস পাওয়ার জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, দুই নম্বরে ওইটা পাওয়ার মতো সামর্থ্য থাকতে হবে, তিন নম্বর ওই সামর্থ্য অনুযায়ী টাকা খরচ করার ইচ্ছা থাকতে হবে, তাহলেই চাহিদা বলে গণ্য হবে। অধ্যাপক পেনসন উনি একটা সংজ্ঞা দিয়েছেন, কোনো দ্রব্য পাওয়ার যে ইচ্ছা, ওই ইচ্ছার বিপরীতে অর্থ ব্যয় করার যে সামর্থ্য এবং অর্থ ব্যয় করার ইচ্ছা থাকলে তখন তাকে চাহিদা বলা হবে। আরও একজন অর্থনীতিবিদ বেনহাম উনি বলেছেন, কোনো নির্দিষ্ট সময়ে একজন ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে বলা হয় ওই দ্রব্যের চাহিদা। আশা করি আপনাদের কাছে অর্থনীতিতে চাহিদা জিনিসটা কি এই ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাহিদার নির্ধারক সমূহ। এখন চাহিদার নির্ধারক সমূহ এই জিনিসটা আবার কি? চাহিদার পরিমাণ কিন্তু সব সময় সমান থাকে না, কোনো সময় চাহিদা বেশি থাকে, আবার কোনো সময় চাহিদা হ্রাস পায়। এই যে চাহিদার পরিবর্তন, এই পরিবর্তনের প্রধান কারণটা হচ্ছে দ্রব্যের দাম। দ্রব্যের দাম যদি পরিবর্তন হয়, মানুষের চাহিদা পরিবর্তন হয় সাধারণত। এখন দ্রব্যের দাম ছাড়াও চাহিদা হ্রাস বা বৃদ্ধি পাওয়ার আরও অনেকগুলো কারণ আছে, ওই কারণগুলোই হচ্ছে চাহিদার নির্ধারক সমূহ। এখন আপনাদের জন্য এটা হচ্ছে হোমওয়ার্ক, আপনারা আপনাদের বই থেকে চাহিদার নির্ধারক সমূহ, দ্রব্যের দাম সহ আর কি কি কারণ থাকতে পারে যার কারণে চাহিদার পরিবর্তন ঘটে, আপনারা আপনাদের বই থেকে খুঁজে বের করবেন এবং সেগুলো মুখস্থ করবেন এবং অবশ্যই আপনি সেগুলো খাতায় প্র্যাকটিস করবেন। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ল অফ ডিমান্ড, মানে চাহিদা বিধি কাকে বলে। আমরা জানি চাহিদার সাথে দামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সাধারণত কোনো দ্রব্যের দাম যদি বাড়ে, ওই দ্রব্যের চাহিদা কমে, এবং যদি দ্রব্যের দাম কমে যায় তাহলে চাহিদা বেড়ে যায়। এই যে দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে চাহিদা বিধি। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এই জিনিসটাই আমরা ছোট্ট একটা চিত্রের সাহায্যে আলোচনা করব, চলুন দেখা যাক। এখানে ও এক্স মানে ভূমি অক্ষে চাহিদার পরিমাণকে নির্দেশ করা হয়েছে, ও ওয়াই মানে লম্ব অক্ষে দামকে নির্দেশ করা হয়েছে। যখন দাম ছিল ও পি পরিমাণ, তখন চাহিদার পরিমাণ ছিল ও এ, কিন্তু দাম যখন কমে ও পি প্রাইম হলো, তখন কিন্তু চাহিদার পরিমাণটা বেড়ে ও এ প্রাইম হয়ে গেল। এখানে ডি ডি প্রাইম হচ্ছে আমাদের চাহিদা রেখা। এই যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, দাম যখন বেশি ছিল তখন চাহিদা কম ছিল, আবার দাম যখন কমে গেল তখন চাহিদা বেড়ে গেল। এই দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্কটাকে বলা হয় চাহিদা বিধি। আজকের ক্লাসের শুরুতেই আপনাদের জন্য কিছু হোমওয়ার্ক। এক নম্বরই হচ্ছে চাহিদা সূচি ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। এরপরে ২ নম্বর হোমওয়ার্ক হচ্ছে চাহিদা রেখা কেন ডান দিকে নিম্নগামী হয়। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাহিদার সম্প্রসারণ ও সংকোচন, অথবা চাহিদা রেখা বরাবর সঞ্চালন। এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই কোনো দ্রব্যের দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে, এবং দাম বাড়লে চাহিদা কমে। এই যে দাম পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন, এই জিনিসটাকেই বলা হয় চাহিদার সম্প্রসারণ ও সংকোচন। যখন কোনো জিনিসের দাম কমে এবং এর ফলে চাহিদা বৃদ্ধি পায়, এই যে চাহিদা বৃদ্ধি পেল, এটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। আবার অন্যদিকে দেখা যায় যখন কোনো দ্রব্যের দাম বাড়ে তখন চাহিদার পরিমাণ হ্রাস পায়। এই যে চাহিদার পরিমাণ হ্রাস পায়, এটাকেই বলা হয় চাহিদার সংকোচন। এখন আমরা একটি চিত্রের সাহায্যে এই যে চাহিদার সম্প্রসারণ এবং সংকোচন, এটা নিয়ে আলোচনা করব, চলুন দেখা যাক। এখানে ও এক্স মানে ভূমি অক্ষে চাহিদাকে দেখানো হয়েছে এবং ও ওয়াই মানে লম্ব অক্ষে দামকে দেখানো হয়েছে। যখন দ্রব্যের দাম ছিল এই পি পরিমাণ, তখন চাহিদার পরিমাণ ছিল ও এ। আবার যখন দামটা কমে বি আর হলো, তখন কিন্তু চাহিদা বেড়ে গেল ও বি পরিমাণ। এই জিনিসটাই হচ্ছে চাহিদার সম্প্রসারণ। এখন
আমরা যদি একটু উল্টো দিক থেকে বিবেচনা করি, যখন দাম ছিল ইউই পরিমাণ তখন চাহিদা ছিল ও ই পরিমাণ, কিন্তু দাম যখন বেড়ে ডিটি হয়ে গেল তখন কিন্তু চাহিদা কমে ও ডি হয়ে গেল। এই জিনিসটাই হচ্ছে চাহিদার সংকোচন। আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক, চাহিদা বিধির ব্যতিক্রম সমূহ আলোচনা করো। আপনারা আপনাদের বই থেকে এটা খুঁজে বের করবেন, মনোযোগের সাথে পড়বেন এবং অবশ্যই খাতায় নোট করবেন। এখন আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাহিদার প্রকারভেদ। চাহিদাকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হচ্ছে দাম চাহিদা, 2 নম্বর আয় চাহিদা এবং 3 নম্বর হচ্ছে আড়াআড়ি চাহিদা। এখন প্রথমেই দাম চাহিদা, প্রাইস ডিমান্ড। ভোক্তা বা ক্রেতার আয়, রুচি, পছন্দ, অন্যান্য দ্রব্যের দাম ইত্যাদি জিনিস অপরিবর্তিত থেকে কোনো দ্রব্যের চাহিদা যদি ওই দ্রব্যের দামের ওপর ডিপেন্ড করে তাহলে এই জিনিসটাকে বলা হয় দাম চাহিদা। এই ক্ষেত্রে চাহিদার পরিমাণটা একান্তই ওই দ্রব্যের দামের ওপর ডিপেন্ড করবে। দাম কমলে চাহিদা বাড়বে, দাম বাড়লে চাহিদা কমবে। এক্ষেত্রে যে চাহিদা রেখাটা ওইটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে। সংক্ষেপে একটা সিম্পল কথা, ক্রেতার আয়, রুচি, পছন্দ ইত্যাদি জিনিস যদি অপরিবর্তিত থাকে, শুধুমাত্র ওই দ্রব্যের দামের উপর ডিপেন্ড করে ওই দ্রব্যের চাহিদা বাড়ে বা কমে, তাহলেই ওই জিনিসটাকে বলা হয় দ্রব্যের দাম চাহিদা, মানে প্রাইস ডিমান্ড। এরপরে 2 নম্বর যে টপিক সেটা হচ্ছে আয় চাহিদা। এই ক্ষেত্রে দ্রব্যের দাম, ভোক্তার রুচি পছন্দ ইত্যাদি জিনিস অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র ক্রেতার আয়ের ওপর ডিপেন্ড করে যদি কোনো দ্রব্যের চাহিদা বাড়ে বা কমে তাহলে এই জিনিসটাকে বলা হয় ইনকাম ডিমান্ড বা আয় চাহিদা। এক্ষেত্রে শুধুমাত্র ক্রেতার আয়ের ওপর ডিপেন্ড করে কোনো দ্রব্যের চাহিদা বাড়বে বা কমবে। যদি আয় বাড়ে তাহলে চাহিদা বাড়বে, আর যদি আয় কমে তাহলে চাহিদা কমবে। আর এই জিনিসটাই হচ্ছে আয় চাহিদা। এরপরে 3 নম্বর যে টপিক সেটা হচ্ছে আড়াআড়ি চাহিদা, মানে ক্রস ডিমান্ড। সাধারণত বিকল্প দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি চাহিদার উদ্ভব হয়ে থাকে। যেমন এই ক্ষেত্রে দ্রব্যের দাম, ভোক্তার আয়, রুচি পছন্দ সবকিছুই অপরিবর্তিত থাকবে, শুধু পরিবর্তন হবে বিকল্প দ্রব্যের দাম। যেমন ধরেন চা ও কফি, এই দুটো হচ্ছে বিকল্প দ্রব্য। এখন চায়ের দাম যদি বেড়ে যায় মানুষ কিন্তু কফির দিকে ঝুঁকে পড়বে, কফির চাহিদাটা বেড়ে যাবে। এই যে দেখেন, একটা দ্রব্যের দাম বাড়ার কারণে বিকল্প আরেকটা দ্রব্যের যে চাহিদা বেড়ে গেল, এই জিনিসটাকেই বলা হয় আড়াআড়ি চাহিদা, মানে ক্রস ডিমান্ড। এখন আপনাদের জন্য একটু ক্রিয়েটিভ হোমওয়ার্ক। আমরা এতদিন যত আলোচনা করেছি তার উপর ভিত্তি করে আশা করি আপনারা কোনো সূচি বা কোনো রেখা, কোনো চিত্র কিভাবে ব্যাখ্যা করতে হয়, কিভাবে লিখতে হয় তা আপনারা শিখেছেন। এখন আপনাদের জন্য ছোট্ট একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে চাহিদা সূচি কাকে বলে, একটা চাহিদা সূচি আলোচনা করো। 2 নম্বর চাহিদার রেখা কাকে বলে, একটা চিত্র আলোচনা করো। যেইভাবে এতদিন আমি সূচি এবং চিত্রগুলো আলোচনা করেছি ঠিক ওইভাবে আপনারা বই থেকে পড়বেন এবং আপনারা এই দুইটা জিনিস সুন্দর মতো খাতায় নোট করবেন। পরিবর্তক দ্রব্য কাকে বলে, হোয়াট ইজ সাবস্টিটিউট গুডস। এখন যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তে অন্যটি ব্যবহার করা যায় তাহলে তাদেরকে বলা হয় একে অপরের পরিবর্তক দ্রব্য, সাবস্টিটিউট গুডস। যেমন চা এবং কফি, যদি চায়ের দাম বেড়ে যায় মানুষ কফি খাওয়া শুরু করবে, অথবা যদি কফির দাম বেড়ে যায় মানুষ চা খাওয়া শুরু করবে। এই যে চা এবং কফি একটা আরেকটার পরিবর্তক দ্রব্য, একটার দাম বেড়ে গেলে মানুষ আরেকটা খাওয়া শুরু করবে। আবার ধরেন চিনি ও গুড়, চিনির দাম যদি বেড়ে যায় মানুষ কিন্তু গুড় খাওয়া শুরু করবে, আবার গুড়ের দাম যদি বেড়ে যায় মানুষ চিনি খাওয়া শুরু করবে। আরও একটা উদাহরণ, আটা ও ময়দা, যদি মানুষ আটার দাম বেড়ে যায় তাহলে মানুষ ময়দা খাওয়া বেশি শুরু করতে পারে, আবার যদি ময়দার দাম বেড়ে যায় তাহলে ময়দা বাদ দিয়ে মানুষ আটা ব্যবহার করা বেশি শুরু করে দিবে। আশা করি আপনাদের কাছে ব্যাপারটা একদম ক্লিয়ার। এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য, হোয়াট ইজ সাপ্লিমেন্টারি গুডস। কোনো একটা দ্রব্যের ব্যবহার যদি বৃদ্ধি পায় সাথে সাথে আরও একটা দ্রব্যেরও ব্যবহার বেড়ে যায়, এইরকম যে দ্রব্যগুলো আছে সেগুলোকে বলা হয় পরিপূরক দ্রব্য, যার ইংরেজি হচ্ছে সাপ্লিমেন্টারি গুডস। যেমন ধরেন আমরা যদি চা খাওয়ার পরিমাণ বাড়াই দেই তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই চিনির ব্যবহারটাও বেড়ে যাবে। আবার ধরেন আমরা যদি বেশি কলম ব্যবহার করি স্বাভাবিকভাবেই কালির ব্যবহারটাও কিন্তু বেড়ে যাবে। এই যে একটা দ্রব্যের কারণে সাথে সাথে আরেকটা দ্রব্যের ব্যবহারও বেড়ে যাচ্ছে, এই ধরনের দ্রব্যগুলোকে বলা হয় পরিপূরক দ্রব্য। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড।
চাহিদার স্থিতিস্থাপকতা বলতে কোনো দ্রব্যের মূল্যের পরিবর্তনের সাথে ওই দ্রব্যের চাহিদার পরিবর্তনের যে সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। এখন কোনো দ্রব্যের মূল্যের পরিবর্তন হলে তার চাহিদারও পরিবর্তন হয়, কিন্তু চাহিদার যে পরিবর্তনটা এটা কিন্তু সব ক্ষেত্রে সমান হয় না। কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তন বেশি হয়, আবার কোনো দ্রব্যের ক্ষেত্রে চাহিদার পরিবর্তনটা কম হয়। যেমন প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলোর কিন্তু চাহিদার পরিবর্তন তেমন একটা ঘটে না। যেমন আমাদের চাল, ডাল, তেল, লবণ এগুলার চাহিদা কিন্তু প্রায় সেমই থাকে। আমাদের যেমন খাই তেমনই সাধারণত সবসময় আমরা ব্যবহার করি। কিন্তু বিলাসী যেই দ্রব্যগুলা, এই জিনিসগুলোর চাহিদার কিন্তু একটা বিশাল পরিবর্তন ঘটে দামের কারণে। এখন মূল্যের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তনের এই যে হার, এই হারটাকেই বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। একজন জনপ্রিয় অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল উনি বলেছেন, মূল্যের পরিবর্তনের ফলে চাহিদা যে দ্রুত বা ধীর গতিতে পরিবর্তিত হয় তাকেই বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। আরও একজন অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে লিপসি, উনি বলেছেন, দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণ যেভাবে সাড়া দেয় তার পরিমাপই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। এখন চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র রয়েছে। এই সূত্রটা আপনাদের সামনে স্ক্রিনে আমি তুলে ধরলাম। আপাতত একটু কষ্ট করে চাহিদার স্থিতিস্থাপকতার এই যে সূত্র এবং প্রতীকের সাহায্যে লেখার যে টেকনিকটা একটু মুখস্থ করে নেন, আগামীতে প্রয়োজনে আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা আগে আমাদের ক্লাসের মধ্যে চাহিদার যে প্রকারভেদ, সেখানে 3 ধরনের চাহিদার ব্যাপারে বলেছিলাম। আয় চাহিদা, দাম চাহিদা, আড়াআড়ি চাহিদা। আশা করি আপনাদের মনে আছে। এখন চাহিদার যেই স্থিতিস্থাপকতা, এইটাও 3 ধরনের। দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখন আগের যে আলোচনা ছিল দাম চাহিদা, আয় চাহিদা, আড়াআড়ি চাহিদা, ঠিক ওই আলোচনাটাই সামান্য একটু এদিক ওদিক। সেই জিনিসটি আলোচনা হয়েছে চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদে। এখন এই যে দাম স্থিতিস্থাপকতা, এটারও একটা সূত্র আছে, আয় স্থিতিস্থাপকতা এটারও একটা সূত্র আছে, এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটারও একটা সূত্র আছে, যেটা আপনারা আপনাদের বই থেকে একটু পড়বেন এবং আশা করি আপনারা সহজেই বুঝবেন। এখন আপনাদের জন্য কিছুটা হোমওয়ার্ক। 1 নম্বরই চাহিদার যে স্থিতিস্থাপকতা এইটার নির্ধারক সমূহ আলোচনা করো। 2 নম্বর চাহিদার স্থিতিস্থাপকতার গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর চাহিদার পূর্বাভাস কি এটা আলোচনা করো। এবং 4 নম্বর চাহিদার পূর্বাভাস প্রদানের যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো আলোচনা করো। 5 নম্বর চাহিদার পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করা উচিত। এবং সর্বশেষ উত্তম পূর্বাভাসের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। আশা করি আপনারা এগুলো বই থেকে পড়বেন এবং অবশ্যই খাতায় নোট করবেন। ইনশাআল্লাহ আমরা আমাদের আগামী ক্লাসে আরও নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।